সবাইকে শুভ রাত্রি। রাত ঠিক 11টা বাজে আর 59 মিনিটে আমরা আজকে শনিবারের এপিসোডটা শুরু করতে যাচ্ছি। তো এই এপিসোডের আগে আপনাদেরকে কিছু কথা জানিয়ে দিই। প্রধানত আজকে আমাদের আমাদের হচ্ছে একটা ইউটিউব চ্যানেল রয়েছে, যে ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা হয়তো অনেকে যুক্ত রয়েছেন বা অনেকে যুক্ত নেই। তো যাই হোক, আপনারা যারা ইউটিউব চ্যানেল বা ফেসবুকের মধ্যে যুক্ত রয়েছেন তারা অবশ্যই সেখানে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে করে কিছু সময় পর বা কিছু কিছু সময় অতিবাহিত হওয়ার পর আমরা বেসিক্যালি হচ্ছে যে ইউটিউবে আলাদা আলাদা ভিডিও করব এবং ফেসবুকের জন্য আলাদা আলাদা ভিডিও আমরা প্রোভাইড করব। সেই সময় হচ্ছে যে আমরা ফেসবুকে চেষ্টা করব লাইভ করতে, আর ইউটিউবের মধ্যে আমাদের নারী কণ্ঠে যেসব গল্প থাকবে সেসব গল্পগুলো আমরা বলার ট্রাই করব। তো আজকে দেরি না করে আমরা গল্পে চলে যাব। গল্পে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলে দিই আজকের গল্পটা আমাদের কি হতে যাচ্ছে, তারপর আমরা সুন্দর করে সেই গল্পতে চলে যাবে। প্রথমত আমি যখন এরকম অ্যানাউন্সমেন্ট করব তখন আমার গলার সাউন্ডটা এভাবে থাকবে। যখনই গল্প বলা শুরু করবো তখন হয়তো বা আপনারা ভয়েসটা চেঞ্জ হতে পারে, তো তার জন্য আপনারা কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট হলে বলবেন অবশ্যই, নাহলে এই ভয়েসে কথা বলবো। আদারওয়াইজ আমি যে ভয়েসে গল্প বলবো সেই ভয়েসে প্রতিনিয়ত কথা বলা শুরু করবো। তো গল্পের নাম আর গল্পের সব কিছু লেগে আমি শুরু করতে যাচ্ছি আজকের লাইভটা। তো প্রথম আজকে যে গল্পটি বলবো সেই গল্পটির নাম হচ্ছে রহস্যময় ড্রাইনিং, মানে রহস্যময় ড্রয়িং নিয়ে আজকে গল্পটি বলবো। তো গল্পটি লিখেছে ইসমাত আরা তন্নি। তো আমি গল্পটির নাম এবং আমাদের লাইভের সময় দিয়ে আমি শুরু করতে যাচ্ছি, কারণ হচ্ছে যারা যখন এই লাইভটি দেখবেন তারা তখন গল্পের সেই পার্টে গিয়ে দেখতে পারবেন। তো গল্পের নাম হচ্ছে রহস্যময়। একটু অপেক্ষা করুন, আমি গল্প শুরু করতে যাচ্ছি। আমি একটু পোস্টটা করে নিই, তারপর গল্প শুরু করে দিব। রহস্যময় ড্রয়িং রহস্যময় ড্রয়িং সময় লাইভের ঠিক এখন হচ্ছে আমরা 2 মিনিট 46-47 নম্বর সেকেন্ডে আছি। তাহলে 3 মিনিট থেকে আমরা শুরু করতে যাচ্ছি। আর এদিকে আমাদের ভারত আর সাউথ আফ্রিকার ফাইনাল ম্যাচও চলছে। তো আসলে কীভাবে লাইভ করে এটাও একটা ম্যাটার। আর যাই হোক, আমরা গল্পের দিকে চলে যাই। তো গল্পটি হচ্ছে প্রথমত আমাদের যিনি লিখেছেন তার নাম হচ্ছে ইসমাত আরা তন্নি। তো আর দেরি না করে সে গল্পটি যাওয়া যায়। সুহা নামের মেয়েটির সাথে আমার পরিচয় হয় ফেসবুকের একটি IELTS প্রিপারেশন গ্রুপ থেকে। আমরা দুজনেই কিশোরগঞ্জ জেলার হওয়ায় 2-1বার দেখা হয়েছে। সে ভালো ড্রয়িং জানতো, মাঝে মাঝে আমাকে তার বিভিন্ন ড্রয়িং সেন্ড করত। একদিন তার কিছু অদ্ভুত ড্রয়িংয়ের আমার চোখে আটকে যায়। ড্রয়িংগুলো ছিল এমন যে একটা ড্রয়িংয়ে একটা ছেলে রক্তাক্ত শরীর নিয়ে একটা রক্তমাখা বিছানায় শুয়ে আছে। তার পায়ের উপর দিয়ে অজগর ন্যায় বৃহদাকার একটি সাপ চলে যাচ্ছে। অপর একটি ড্রয়িং আছে তার পায়ের উপর সেখানে দেখা যাচ্ছে ছেলেটি লিফটের মতো একটি ছোট্ট বদ্ধ জায়গায় দাঁড়িয়ে আছে। তার পাশে ভয়ঙ্কর আকৃতির একটি লোমশ জীব মানুষের মতো 2 পায়ে ভর করে দাঁড়িয়ে আছে। অবশিষ্ট ড্রয়িংটিতে দেখা যাচ্ছে সে জীবিত। সেই জীবটি ছেলেটাকে ক্রমশ প্রায় অর্ধেক গিলে নিচ্ছে। আশেপাশে পড়ে থাকা রং তুলি, ক্যানভাস আর রঙের কোটার ছবি দেখা যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, এগুলো কি তোমার আঁকা? সে জানালো এগুলো তার আঁকা নয়, কিন্তু সে কিছুদিন আগে তার মামার কেনা নতুন ফ্ল্যাটটিতে বেড়াতে গিয়ে দেখে সেখানে একটি তালাবদ্ধ রুম ছিল। মামাকে জিজ্ঞেস করায় মামা জানিয়েছিল ওই রুমটা আগের মালিকের পেন্টিং স্টুডিও ছিল।
এখানে তার আর্ট সহ বিভিন্ন যন্ত্রপাতি স্টোর করে রাখা হয়। যেহেতু সে নিঃসঙ্গ মানুষ ছিল, তাই তার মৃত্যুর পর কেউ এসব নিতে আসেনি, তাই কিছুদিনের মধ্যে এগুলো বিক্রি করে ফেললো। সুহার ড্রয়িংয়ে প্রবল আগ্রহ থাকায় সে মামার থেকে চাবি নিয়ে রুমে প্রবেশ করে। সেখানে চোখ ধাঁধানো পেন্টিং এর পাশাপাশি বিভিন্ন জাতীয় পর্যায়ে পুরস্কার গ্রহণের ছবিও তার চোখে পড়ে। বোঝা যায় তিনি একজন বিখ্যাত আর্টিস্ট ছিলেন। ছবির পাশে একটি স্কেচ মোটা অক্ষরে লেখা ম্যাক চৌধুরী নামের মতো তিনি দেখতেও ভীষণ সুদর্শন ছিলেন। আশেপাশে ছড়িয়ে থাকা বিভিন্ন অসমাপ্ত পেন্টিং দেখে যেন মনে হচ্ছে তিনি হুট করে কাজ ফেলে কোথাও গায়েব হয়ে গিয়েছেন। পুরানো ব্যবসা গন্ধে রুমে আর থাকতে পারা গেল না। সোহা রুম থেকে বেরিয়ে আসার মুহূর্তে পায়ের কাছে 3টি ড্রয়িং দেখতে পায়। ড্রয়িংগুলো হাতে তুলে নিয়ে এই অদ্ভুতভাবে আঁকা দৃশ্যগুলো সে আবিষ্কার করে। আগ্রহবশত এই ড্রয়িংগুলো সে সাথে করে বাসায় নিয়ে আসে। মামার বাসা থেকে লিফট থেকে নামার সময় বারবার তার মনে হচ্ছিল আশেপাশে কেউ আছে। চারপাশে পরিবেশ কেমন যেন ভারী হতে লাগছিল তার। বাসায় এসে আমাকে ছবিগুলো সেন্ড করে এবং আমি এই সম্পর্কে জানতে পারি এরপরের রাতের ঘটনা। তীব্র গরমে মাঝরাতে ঘুম ভেঙে মাথায় হাত যেতে সুহার তরল কিছু অনুভব করলো। বেডের দক্ষিণ দিকের জানলাটা খোলা থাকায় চাঁদের আলো সরাসরি মুখে এসে পড়ছে। মাথা থেকে হাত সরিয়ে চোখের সামনে আনতে রক্তবর্ণের তরল চাঁদের আলোয় চকচক করে উঠল। শুধু তাই নয়, সুহা স্পষ্ট অনুভব করতে পারছে তার বিছানা রক্ত বেশি যাচ্ছে, আর হঠাৎ হঠাৎ মনে হচ্ছে পায়ের উপর দিয়ে একের পর এক সাপ চলে যাচ্ছে। আটকে উঠে অন্ধকারের দেওয়াল হাতড়িয়ে কোনো রকমের সুইচ টিপে আলো জ্বালালো। এবার বিছানায় চোখ বুলিয়ে দেখলো কোথাও কোনো রক্ত নেই, মানে কোথাও কোনো রক্ত নেই। এরা দেখে সে অবাক হলো। এমনকি তার হাতেও না, মানে তার হাতেও রক্ত নেই। কপালে কিছু আছে কিনা দেখতে দ্রুত আয়নায় সামনে আসতে তার মনে হলো কেমন একটা বৃহদাকার ছায়া যেন জানলার সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। প্রচণ্ড ভয়ে সে কোনো রকম রুমের দরজা খুলে দৌড়ে তার মা বাবার রুমে যায় এবং সবকিছু বলে। তারা এইসব বাজে স্বপ্ন বলে সুহাকে আশ্বস্ত করতে চায়। টেবিলের ড্রয়ারের থেকে আনতে গিয়ে অবশেষে তার বাবা মাকে ড্রয়িংগুলো দেখানোর জন্য সেগুলো টেবিলের ড্রয়ার থেকে আনতে গিয়ে দেখে একটা ড্রয়িং মিসিং। তার স্পষ্ট মনে আছে যে এই মুহূর্তে তার সাথে যে ঘটনাটা ঘটেছে সেরকম ঘটনা ড্রয়িংটাই মিসিং। যেখানে একটা ছেলে ছিল, তাহলে কি ওই ড্রয়িংয়ের সবগুলা ঘটনা সত্যি? অর্থাৎ ম্যাক চৌধুরীর মৃত্যু রহস্যই ড্রয়িং 3টিতে তুলে ধরেছে। সেদিন ভোর হতেই মামার কাছে ম্যাক চৌধুরীর মৃত্যুর ঘটনা জানার জন্য ফোন করলো সুহা। মামা তাকে জানায় যে কোম্পানির মাধ্যমে এই ফ্ল্যাটটি কিনেছেন। তারা জানিয়েছেন ম্যাক চৌধুরী এই বাসার মালিক ছিলেন এবং মালিক থাকাকালীন তিনি প্রায় বহুদিন বাসা থেকে বের হননি। হঠাৎ প্রতিবেশীরা রিপোর্ট করলে পুলিশ এসে দরজা ভেঙে পেন্টিং স্টুডিও থেকে তার ডেড বডি বের করেছিল। তার ডেড বডি বের করেছিল। সুহা তার মামাকে ড্রয়িংগুলো সম্পর্কে জানায় এবং ফ্ল্যাটটি ছেড়ে দিতে অনুরোধ করে, কারণ আজ থেকে 5 বছর ধরে সুহার মামা থাকছে, কিন্তু আজকে থেকে 10 বছর আগে এই ঘটনাটা ঘটেছে। 10 বছর পর ফ্ল্যাটটি পুনরায় বিক্রি হলে 5 বছর পর ফ্ল্যাটটি পুনরায় বিক্রি হলে তার মামা সে ফ্ল্যাটটি কিনে নেয়। সুহা তার মামাকে ড্রয়িংগুলো সম্পর্কে জানায় এবং ফ্ল্যাটটি ছেড়ে দিতে অনুরোধ করে। এরপর যখন সে আমাকে কল দিয়ে উপরের ঘটনাগুলো জানায়, আমি অবাক হয়ে যাই এবং অবাক হয়ে তার ঘটনাগুলো শুনতে থাকলাম। এখন আমাদের একটাই চিন্তা, ম্যাক চৌধুরীর মৃত্যুর রহস্য কি? আবারও পুনরাবৃত্তি হবে? যেহেতু প্রথম ঘটনাটি সুহার সাথে ঘটে গিয়েছে, একে একে পরবর্তী ঘটনাগুলো ঘটবে।
তাই সোহা ঠিক করে সে লিফট বা আবদ্ধ জায়গা পরিহার করে চলবে। তার বাসায় লিফট থাকলেও এখন থেকে সে সিঁড়ি ব্যবহার করবে। এবং সর্বশেষ ছবিটির বিবরণ অনুযায়ী মামার ফ্ল্যাটের পেন্টিং স্টুডিওতে কখনো যাবে না। আমি তাকে বাকি ড্রয়িং দুটো পুড়িয়ে ফেলতে বলি, সে জানায় ড্রয়িংগুলো আজই পুড়িয়ে ফেলবে এবং আমাকে আশ্বস্ত করে আর ভয়ের কিছু নেই। এরপর বেশ কিছুদিন সুহার সাথে আমার কথা হয়নি। আমি তাকে অ্যাক্টিভ না পেলেও তার খোঁজ নিতে একদিন মেসেজ করলাম, কিন্তু কোনো উত্তর আসেনি। আমি অনেক বেশি চিন্তিত হয়ে যাই। তার ফোন নাম্বারে কল দিলে তার মা কল রিসিভ করলেন। সুহার কথা জিজ্ঞাসা করলে তিনি বেশ কিছুক্ষণ চুপ রইলেন। তার নীরবতা মুহূর্তগুলো বলে দিচ্ছে সুহার সাথে খারাপ কিছু ঘটেছে। নীরবতা ভেঙে তিনি জানায় সুহা মারা গেছে। আমার মাথাটা যেন ঘুরে উঠল। তার ডেড বডিও তার মামার ফ্ল্যাটে সেই পেন্টিংয়ের স্টুডিওতে পাওয়া যায়, অথচ কেউ জানে না সে কিভাবে সে রুমে পৌঁছেছে। তার মা কাঁদতে কাঁদতে ফোন কেটে দেয়। আমি বিষণ্ণ মনে সোহার ইনবক্সে গিয়ে তার পূর্বের সেন্ড করা ড্রয়িং 3টি ছবি আর একবার দেখতে গিয়ে বিস্ময়ের সাথে আবিষ্কার করলাম ড্রয়িংগুলো সেই ছেলেটির পরিবর্তে এবার সুহার মতো একটি মেয়ে দেখাচ্ছে। আসলে এই গল্পটি অনেক ভয়ঙ্কর ছিল। মানে এই গল্পটি পড়তে আসলে নিজের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল, তাই আসলে একটু বেজে বেজে গল্পটি হয়তো শোনাচ্ছিল। বাট ঘটনাটি আসলে সত্য ঘটেছে এবং ঘটনাটার তারিখ দিয়েছে 3/7/2021, যখন সুহার বান্ধবী এই ঘটনাটি লিখেন। তো আর যাই হোক, এটা ছিল রহস্যময় ড্রয়িংয়ের ঘটনা। জানি না আপনাদের কেমন লেগেছে। আমার একটু পড়তে একটু ভয় লেগেছে বলে দেখবেন কিছু কিছু জায়গায় আমি আসলে একটু আটকিয়ে যাচ্ছিলাম। বেসিক্যালি এইসব জায়গাগুলো হচ্ছে যখন আমি মনে করেন সাপোজ আমি এই গল্পগুলো কি করি, কখনো পড়ে রাখি না বা কখনো স্টাডি করে রাখি না। জিনিসগুলো মনে হচ্ছে যে জিনিসগুলো দরকার, আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে সেই গল্পগুলো পড়ে শোনাই। হয়তো বা কিছু সিলি মিস্টেক বা কিছু ওয়ার্ড উচ্চারণ বা কোনো একটা গ্যাপিং হতে পারে, তার জন্য আমাকে ক্ষমা করবেন। এরপরে গল্পে আমরা চলে যাব এবং পরে গল্প শুরু করতে আপনাদের আজকে জানিয়ে দিই, আপনারা যারা যারা এখনও আমাদের পেজে বা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন, যাতে করে আপনাদের এই লাইক কমেন্ট আমাদেরকে অনেক উৎসাহ দেয়। এরপরে আমরা যে ঘটনাটি বলবো, ঘটনাটি হচ্ছে ফুটবল নিয়ে। লিখেছেন মারিয়া আক্তার মাতিন। তো আর যাই হোক, সেই ফুটবল ঘটনায় আমরা চলে যাব। তার আগে আমি একটু কমেন্ট বক্সে জানিয়ে দিই আমরা এখন দ্বিতীয় গল্প বলতে যাচ্ছি এবং সময় কতক্ষণে বলতে যাচ্ছি, তার জন্য আপনারা একটু অপেক্ষা করবেন অবশ্যই, কেন হচ্ছে আজকের গল্পগুলো আরও অসাধারণ। তো যাই হোক, একটু অপেক্ষা করুন। আমি কমেন্টটা করার সাথে সাথে আমি আমাদের পরের গল্পে চলে যাব। একটু অপেক্ষা করুন, ধন্যবাদ। তো এখন পরের গল্পটি হচ্ছে ফুটবল গল্প। ফুটবল লিখেছেন, আচ্ছা লিখেছেনটাও লিখে দিচ্ছি। লিখেছেন মারিয়া আক্তার। লিখেছেন মারিয়া আক্তার। আর সময় লাইভের এখন লাইভের ক নাম্বার সময়, লাইভের 14 মিনিটে। ওকে, আর দেরি না করে শুরু করা যাক। ফুটবল। আমি মারিয়া আক্তার মাতিন। আমার এক ফুফির বাসা আমাদের বাসার কাছে। আসা যাওয়ায় বড় জোর 5 মিনিট লাগে। একবার কুরবানি ঈদের ফুফিরা সবাই গ্রামের বাড়ি চলে যায় আর আমরা কোনো একটা কারণবশত শহরেই থেকে যাই। যেহেতু আমরা ঈদটা শহরেই করব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম, তাই ফুফি আব্বু চাচাদের বলেছিলাম তোমরা তো ঈদটা শহরে করছো, তাই তোমাদের কাছে একটা অনুরোধ রইল, তোমরা সময় পেলে আমাদের বাসাটা একটু দেখো বলে আমার আব্বু চাচার কাছে বাসার একটা চাবি দিয়ে যায়।
বাসা দেখার কথা বলেছে, কারণ বাসাটা নতুন তৈরি হয়েছিল। তার উপর ফুফির বাসার ওইদিকে চোরের উপদ্রব বেশি। কখন কোন দিক দিয়ে কি চুরি করে নিয়ে যায় তা তো আর বলা যায় না। বাসা সব দিক দিয়ে লক করা ছিল, কিন্তু তারপরও মনে একটা কুচকুচে ভাব যেন দূর হয় না। আর মনের সেই ভাবটার জন্য মূলত ফুফি এ কথাটা বলেছিল। কুরবানি ঈদ উপলক্ষে আমার ছোট চাচু বাসায় বেড়াতে এসেছিল। তো থাকার সুবিধার্থে ছোট চাচুকে তখন সবাই বলল যেন রাতের বেলায় ফুফির বাসায় গিয়ে থাকে। এতে করে চাচুও আরামে থাকতে পারলো আর বাসাটাকেও দেখে রাখতে পারলো। চাচু যেদিন এসেছিল সেদিন রাতেই চলে যায় ফুফির বাসায়। দুতলা বাসা, ভিতরে পরিবেশ চমৎকার, পুরো বাসায় কেউ নেই চাচু ছাড়া। পরিবেশটা ওনার কাছে একটু অন্যরকমই লাগছিল। তিনি আর কিছু না ভেবে ঘুমের দেশে পাড়ি জমালেন। হঠাৎ ঘুমের মধ্যে চাচু টের পেলেন কে যেন ওনার পা ধরে টানছে। খুব শক্ত করে ওনার পা ধরেছে। চাচু ধরফরিয়ে উঠলেন। কে টানছে? ওনার পা। ওনার বেশ ভয় লাগতে শুরু করলো। ভয় কমাতে তিনি এটাকে মনের ভুল ভেবে আবারও ঘুমানোর চেষ্টা করলো। বেশ অনেকক্ষণ অতিবাহিত হয়ে যাওয়ার পরও চাচুর ঘুম আসছিল না। বারবার মনে হচ্ছিল এই রুমটাতে উনি ছাড়া আরো একজনের অস্তিত্ব রয়েছে, এবং এটাও মনে হচ্ছিল সে একজন ওনাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এবার তিনি যা দেখলেন তাতে ওনার আত্মা কেঁপে উঠল। তিনি দেখতে পান সাদা কাপড় পরিহিত কে যেন রুমের এক প্রান্ত থেকে দৌড়ে গিয়ে অপর প্রান্তে চলে গিয়ে একদম দেওয়ালের সাথে মিশে গেল। আর উনি খেয়াল করলেন রুমের চারপাশ জুড়ে কেউ একজন হাঁটছে। তিনি তখন আব্বুকে ফোন করেন। মাঝরাতে চাচুর ফোন পেয়ে আব্বু একটু অবাক হন। কোনো বিপদ হলো না তো? কোনো বিপদ হলো কিনা জানার জন্য তাড়াতাড়ি ফোন রিসিভ করেন, এবং যা শুনতে পান তাতে তিনিও রীতিমতো অবাক হয়ে যান। আব্বু তখন ফুফির বাসায় চলে যায় এবং সেখানে বাকি রাতটুকু থাকবে বলে ভাবলেন, যাতে করে চাচুর আর ভয় না লাগে। তো আব্বু গিয়ে চাচুর সাথে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর তারা দুজনেই ফুটবল খেলার শব্দ শুনতে পেলেন। এত রাতে কে ফুটবল খেলবে, ব্যাপারটা ভাবালো তাদের। আব্বু এবার উঠে বারান্দা গিয়ে দেখলো বাইরে কেউ ফুটবল খেলছে কিনা, কিন্তু না, বাইরে তো কেউ নেই। তাহলে শব্দটা আসছে কই থেকে? তিনি এবার ড্রয়িং রুমে গিয়ে লাইট জ্বালালেন এবং দেখতে পেলেন খাবার টেবিলের নিচে একটি ফুটবল রাখা ছিল। তখন চাচু সেখানে আসলেন এবং ফুটবল দেখে অবাক হলেন, কারণ তিনি যখন এসেছিলেন তখন তো ফুটবল ছিল না এখানে। তাহলে এখন কই থেকে আসলো এই ফুটবল? চাচু তখন বলল, আমি যখন এসেছিলাম তখন তো এই ফুটবল ছিল না। আব্বু তখন আশ্বাস দিলেন যে হয়তো তিনি ভালোভাবে খেয়াল করেনি। তখন তারা সকলে চিন্তা বাদ দিয়ে ঘুমোতে গেলেন। পরদিন সকালে তারা আমাদের বাসায় চলে আসলেন, কিন্তু চাচু তখনও সে ফুটবলটা নিয়ে ভাবছিলেন। তিনি একদম নিশ্চিত ছিলেন না, বা ছিলেন যে তিনি যখন বাসায় গিয়েছিলেন তখন কোনো ফুটবল তিনি চোখে দেখেননি। তিনি এবার ফুফিকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমাদের বাসায় কি কোনো ফুটবল আছে? না তো, আমাদের বাসায় ফুটবল থাকবে কেন? আমাদের বাসায় কি কোনো ছোট বাচ্চা আছে নাকি যে খেলার জন্য ফুটবল থাকবে? চাচু এবার বুঝলেন যে তিনি তাহলে ঠিক ছিলেন, ওখানে আসলে ফুটবল ছিল না। তিনি ফুফিকে এই ব্যাপারে আর কিছু বললেন না, ভাবলেন সামনাসামনি সব বলবেন। তিনি তখন বাসার সবাইকে সব খুলে বললেন। বাসার সবাই এই কথাটা শুনে চিন্তিত হলেন। তখন আম্মু চাচি তারা গেলেন ফুফির বাসায় দেখার জন্য যে ফুটবলটা আসলে আছে কিনা। আমি যেতে চাইছিলাম কিন্তু আমাকে নিল না, কারণ ছোট ছিলাম, ভয় পেতে পারি সেই হিসেবে, আর এরকম পরিবেশে যাওয়াটাও ঠিক হবে না ভেবে আর নিলেন না আমায়। আশ্চর্যের বিষয়, তারা গিয়েও সেই ফুটবলটাকে দেখতে পেল।
যাই হোক, আব্বু তখন চাচুকে বললেন যে থাকার অসুবিধা হলে আমাদের বাসায় থাকতে, কয়েকদিনের ব্যাপার তো। সেই দিন গিয়ে রাতের বেলায় ফুফি ফোন করলেন আব্বুর কাছে আর বললেন, আমাদের বাসায় কিছু ফাইল আছে যেগুলো টেবিলের উপর রাখা। আসলে ওইগুলো আমার সাথে নিয়ে যাওয়ার জন্য টেবিলের উপর রেখেছিলাম, কিন্তু ভুলে ওইখানেই রেখে এসে পড়েছি। তুমি যদি একটু কষ্ট করে বাসায় থেকে ফাইলগুলো এনে তোমাদের বাসায় রাখতে তাহলে ভালো হতো। ফাইলগুলোর ভিতরে দরকারি কাগজপত্র আছে, এখন টেবিলের উপর রাখা আছে, তাই টেনশন হচ্ছে। এটা ফুফি আব্বুকে বললেন। আব্বু তখন বললেন, ঠিক আছে, ফাইলগুলো তিনি গিয়ে নিয়ে আসবেন। তিনি তখন ভাবলেন তাড়াতাড়ি করে ফাইলগুলো নিয়ে বাসা থেকে এসে পড়বে, কারণ ওনার মনেও তখন বাসা নিয়ে ভয় কাজ করছিল। ভাবনা অনুযায়ী তিনি গেলেন, টেবিলের ওপর থেকে ফাইলগুলো নিয়ে যখন আসবেন তখন দেখেন যে ওই ফুটবলটা আপনা আপনি উপরে উঠছে আবার নিচে নামছে। দেখে মনে হচ্ছে অদৃশ্য কেউ এই ফুটবল নিয়ে খেলা করছে। এটা দেখে তিনি তাড়াতাড়ি করে বাসার দরজা লাগিয়ে সেখান থেকে এসে পড়েন। বাসায় আসার পর তিনি প্রচণ্ড ঘামাচ্ছিলেন, তাই তিনি গোসল করলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন। তারপর সবাইকে ডেকে ঘটনাটি খুলে বললেন। এরপর থেকে তারা সিদ্ধান্ত নিলেন, আর যাই হোক না কেন একা অবস্থায় ওই বাসায় আর কেউ যাবে না। ফুফি আসার পর তারা ফুফিকে সব খুলে বলেন, কিন্তু ফুফি বিশ্বাস করলেন না। তিনি ধরে নিলেন যে বাসায় তো একা ছিল, তাই হয়তো মনের ভুল বা মনের মধ্যে জমে থাকা ভয়ের কারণে এমন হয়েছে। কিন্তু আব্বু আর চাচু কেবল বুঝতে পেরেছিল যে আসলে তাদের সাথে কিছু হয়েছে, যেটা আর কেউ ভালোভাবে বুঝতে পারেনি যতক্ষণ না তাদের সাথে ঘটবে। তো এই ছিল এই ফুটবলের ঘটনা। এই ঘটনাটি যতক্ষণ ধরে না ঘটনাটি ঘটবে তাদের সাথে, ততক্ষণ ধরে তারা আসলে সেই গল্পগুলো আছে যে বলা হয়েছে আর কি। এই ছিল আমাদের গল্প ফুটবল নিয়ে। এরপর আমরা আরেকটা গল্পতে চলে যাব, যে গল্পটি একটু একটু করে বলছি। একটু অপেক্ষা করে আমরা আবার নেক্সট গল্পে চলে যাব। ওকে, আমাদের নেক্সট গল্পটা হচ্ছে এটা হচ্ছে যে এটা কালেক্টিভ বলা যায় বেসিক্যালি। এই গল্পটি হচ্ছে আপনারা অনেকে জানেন যে কিছু কিছু গল্প আছে অনেকে কালেক্ট করে আনছে, আমাদের কালেক্ট করে ইনবক্সে দিচ্ছে। সেই গল্পগুলো আমরা কালেক্টেড হিসেবেই বলতে পারবো। এই গল্পটি হচ্ছে ময়মনসিংহ শর্ট স্টোরি, যেখানে আমরা বিভিন্ন সময় গল্প মোটামুটি নিয়ে থাকি, কারণ আমাদের ইনবক্সে এই গল্পগুলো দেওয়া হয়, সেজন্যই। তো এখান থেকে একটা গল্প বলছি, যে গল্পটা বলা হচ্ছে বাবা আমি এখানে। মানে কথাটা এরকম বলা যায়, বাবা আমি এখানে, মানে এরকম করে বলা যায় যদি গল্পের আপনার গল্পটা এইভাবেই লিখেছেন। এটা লিখেছে ইসমত আরা তন্নি, ঠিক আছে। তো আমি গল্পটার নামটা এবং হচ্ছে যে আমি সময়টা লিখে আমার পরে গল্প চলে যাচ্ছি, মানে আমি গল্পটাতে চলে যাচ্ছি। আমি সোর্সও লিখে দিচ্ছি যাতে করে আপনারা সেই সোর্সগুলো পেতে পারেন। শর্ট স্টোরিজ, লাইভের সময় আমরা 3 নম্বর গল্প বলতে যাচ্ছি। লাইভের সময় 25 মিনিট।
আমরা আজকে আমাদের 3 নম্বর গল্পটি বলতে যাচ্ছি, যে গল্পটি হচ্ছে বাবা আমি এখানে। সোর্স বলে দিয়েছে, সোর্স হচ্ছে এখান থেকে দিয়েছে আমাদেরকে। তো এখন আমরা শুরু করতে চাই। লিখেছেন হচ্ছে ইসমত আরা তন্নি। সে কখন থেকে বাড়ির সবাই মিলে বেড়ালটাকে ধাওয়া করছে, ধরতে আর পারছি না। বেড়ালটার মুখে আমার প্রিয় খরগোশের ঠুসি। বজ্জাত বেড়ালটি এক ফাঁকে বাড়ির পেছনে দরজায় ফাঁক গলে টুসিকে মুখে নিয়ে কোথায় যে হাওয়া হয়ে গেল তার আর হুদিস পেলাম না। আমি সহ বাসার সবাই চোখে পানি। টুসি আমাদের পরিবারের নতুন ও সবচেয়ে প্রিয় সদস্য ছিল। মাস 2 আগে আমার বোনের দেবর এই ছোট্ট টুসিকে আমাদের বাসায় উপহার হিসেবে দিয়ে এসেছিল। সেই থেকে বাসার সবাই টুসিকে নিয়ম করে খাওয়ানো, গোসল করানো, ঘুম পাড়ানো ও খেলাধুলা করে সময় কাটাতে ভালোবাসত সবাই। টুসিও যেন আমাদের প্রত্যেককে আপন করে চিনে নিয়েছিল। ডাক দিলেই সে খাট বা সোফার নিচ থেকে দৌড়ে আসতো। হঠাৎ টুসির সাথে এমন ঘটনায় আমরা সবাই মর্মাক্ত হয়ে যায়। টুসি বলতে বেসিক্যালি একটা খরগোশকে বুঝিয়েছে, যাকে একটা বেড়াল তার মুখ দিয়ে ধরে নিয়ে চলে গিয়েছে। আমি কোনো অপেক্ষা না করে বাড়ির পেছনের দরজা খুলে বের হয়ে গেলাম টুসিকে খুঁজতে। আমাদের বাড়ির পেছনে কিছু বন জঙ্গল পেরিয়ে নরসুন্দা নদীর পার। এই পার গেছে একটা বড় শ্মশান। জায়গাটা সবসময় শুনশান নীরব থাকে। আমি নিশ্চিত বেড়ালটা টুসিকে নিয়ে এদিকে এসেছে। ঘন বন জঙ্গলে ডালপালা সরিয়ে এগুতে লাগলাম আর জোরে টুসিকে ডাকতে লাগলাম। কোথাও কোনো সাড়া পাচ্ছি না। যেতে যেতে নদীর পাড়ের কাছে পৌঁছে গেলাম। ভর দুপুর, ঠিক মাথার ওপর সূর্য। থমকে যাওয়ার নীরব নদীর পানি রৌদ্রের আলোয় ঝলঝল করেছে। শ্মশানের দেওয়ালের দিকে চোখ পড়তে সাদা কিছু একটা টুসির মতো দেওয়ালের উপর বসে থাকতে দেখা গেল। আরে, এটা তো টুসি। তো বেড়ালটা কি তবে টুসিকে এখানে রেখে চলে গেল? আমি দেওয়ালের দিকে ছুটে গেলাম। টুসি যেন আমার দিকে একবার তাকিয়ে লাফ দিয়ে দেওয়ালের ওপারে প্রান্ত অর্থাৎ শ্মশানের ভিতরের দিকে চলে গেল। শ্মশানের দেওয়ালটা ঠিক আমার মাথা বরাবর উঁচু ছিল। বেড়ালটাকে উঁচু ছিল। এত উঁচু থেকে টুসি লাফিয়ে পড়াটা অনেক বেশি অস্বাভাবিক ছিল, কারণ টুসি প্রায় বাচ্চা খরগোশ বলা যায়। সোফা থেকে লাফ দিতে ভয় পেত। সে কেমনে এত উপর থেকে লাফ দিল? যাই হোক, এত উঁচু দেওয়াল পার করার পর প্রান্তে যাওয়ার জন্য একটু উঁচু মাটিতে ডিবিতে পা রেখে অনেক কষ্টে দেওয়ালে উঠে দেখি টুসি শ্মশানের মাঝ বরাবর দৌড়াদৌড়ি করছে। আমাকে দেখে যেন শান্ত হয়ে মাঝখানে চুপ করে বসে পড়ল। আমি হাত বাড়িয়ে ও অনেক ডাকলাম, কিন্তু আশ্চর্য, টুসি ওখানে বসে শুধু আমার দিকে চেয়ে আছে, কোনো নড়াচড়াও করছে না। অগত্য আর কোনো উপায় না পেয়ে দেওয়াল থেকে লাফ দিয়ে নামলাম শ্মশানে। আমি টুসির দিকে এগিয়ে যাচ্ছি আর টকটকে লাল চোখে টুসি আমার দিকে চেয়ে আছে, যেন এক্ষুনি ওর চোখ দিয়ে রক্ত বের হবে। টুসির দিকে কয়েক পা আগাতে আমার নাম ধরে বাবার ডাক শুনতে পেলাম। আমার বাবার ডাকের জবাব দিলাম, কিন্তু তবুও বাবা ডেকে চলছে। আমি গাড় ফিরিয়ে আরো জোরে চিৎকার করে বললাম, বাবা আমি এখানে। কিন্তু অদ্ভুত, এখনো আমার নাম ধরে ডাকছে, যেন বাবার কাছে আমার কোনো ডাকেই পৌঁছায়নি। অথচ আমি দেওয়াল থেকে 2 ফিট দূরত্বে, আর বাবা দেওয়ালের ঠিক ওই পাশে। হঠাৎ আমি আবার উত্তর দিতে যাব, ঠিক তখনই টুসি আমার উপর ঝাঁপিয়ে
পড়ে গলায় কামড়ে ধরে। আমি 2 হাত দিয়ে অনেক টেনে কামড় বসানো মাথাটা সরাতে পারছি না। হঠাৎ আপনা আপনি গলা ছেড়ে দিয়ে অদ্ভুত সুরে একটা শব্দ করতে লাগলো। শব্দটা কানে পৌঁছাতেই যেন আমার 2 চোখ গভীর ঘুমে অন্ধকার নেমে আসতে লাগলো। আমি মাথা ঘুরে পড়ে গেলাম। অনুভব হলো গলা দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে, কিন্তু তখনও আশেপাশের শব্দ কানে আসছিল। বাবার ডাক ক্রমশ দূরে যেতে লাগলো। হঠাৎ আমার ওই কণ্ঠস্বর নকল করে কেউ একজন আমার কাছ থেকে উত্তর দিল, বাবা, আমি এখানে। আমি কোনো রকম চোখ খুলে চেয়ে দেখি দেওয়ালের ওপরে পা দুলিয়ে আমার মতো একজন বসে আছে। এবার দেওয়ালের কাছে বাবার স্পষ্ট গলা শুনতে পেলাম, তুই এখানে কি করছিস? আমি বাবার কথার উত্তর দিতে চাচ্ছিলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের করতে পারছিলাম না। সে বহুরূপে উত্তর দিল, টুসিকে খুঁজতে এসেছিলাম, কিন্তু পাইনি। বাবা বলল, বাড়ি চল তাহলে, বেড়ালে হয়তো মেরে ফেলেছে। এই জায়গাটাও ভালো না, তোর এখানে একা একা দৌড়ে আসা উচিত হয়নি। আমার বহুরূপী বলল, চলো বাবা, বাড়ি যাই। এই বলে সে আমার দিকে মুচকি হেসে দিয়ে দেওয়ালের ওপারে লাফ দিয়ে নেমে যায়। আমি তীব্র আর্তনাদের চেষ্টা করেও ব্যর্থ হলাম। শেষবার চোখ বন্ধ করার আগে একটু দূরেই দেখতে পেলাম বেড়ালটি আমার প্রিয় টুসির রক্তাক্ত মৃতদেহ নিয়ে টানা হেঁচড়া করছে। এতটুকুই ছিল আমার গল্পটি। এটা আমার একটা গল্প লেখা, সেখানে আর দ্বিতীয় পার্ট বা নেক্সট কিছু ছিল না। আমি এরপর হচ্ছে সেই ছেলেটি মারা যায় বা আমি মারা যাই, এটা বলেই গল্পটি শেষ করলো। তো আশা করছি এখানে অনেকে শুনছেন। এই ছিল বাবা আমি এখানে নিয়ে গল্পটি হয়তো আপনাদের ভালো লেগেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাকে জানান যে গল্পটি আপনাদের কেমন লেগেছে। যাই হোক, চলে এই ছিল আমাদের গল্প। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। এখন আমরা এর পরের গল্পে চলে যাব। এর পরের গল্পটির নাম হচ্ছে রহস্য মানব, লিখেছেন উত্তম অধিকার। তাহলে সেই গল্পতে যাওয়ার আগে একটু আমাকে সময় দিন, যাতে করে আমি কমেন্টে সবাইকে জানিয়ে দিতে পারি গল্পটির নামটা কি আর কি। সেজন্য আমাকে একটু করে সময় দিন, আমি গল্পের নামটা লিখেই আমরা চলে যাচ্ছি সে গল্পতে। এখন হচ্ছে সময় লাইভের এখন 34 মিনিট আমরা শুরু করতেছি। এখন আমরা যে গল্পটি বলবো সে গল্পটি হচ্ছে রহস্য মানব এবং লিখেছেন উত্তম অধিকার। এবং এই গল্পটি সম্পূর্ণ বাস্তব। আগে আমরা যে গল্পটি বলেছিলাম ওটা ছিল ফিকশনাল গল্পটি, এবং এর আগে যে গল্পটি ছিল সেটা হচ্ছে সম্পূর্ণ বাস্তব। মানে প্রথম যে গল্পটি ছিল সেটা ছিল ফিকশনাল, মানে আমাদের রহস্যময় ড্রয়িংটা ছিল ফিকশনাল। তারপর হচ্ছে যে ফুটবলটা ছিল সম্পূর্ণ বাস্তব ঘটনা। এরপর যে বাবা আমি এখানে, এটা ছিল ফিকশনাল। এবং এখন যে গল্পটি বলতে যাচ্ছি রহস্য মানব, এই গল্পটি হচ্ছে যে সম্পূর্ণ বাস্তব ঘটনা। তার আর দেরি না করে সেই গল্পতে যাওয়া যাক। একটু অপেক্ষা করুন। ওকে, চার শুরু করা যাক। একদিন আমার এক আত্মীয় তার ছোট বাচ্চাটিকে গোসল করাবে প্রস্তুতি নিচ্ছে। তখন দেখলো বাচ্চাটির পিঠে কালো হাতের চাপা, কিন্তু ওই ছোট্ট শিশুকে কে থাবা দিবে, কারণ বাসায় শুধু বাবা মা আর সেই ছোট্ট শিশু ছাড়া কেউ নেই। আমার আত্মীয়র মনে কিছুটা সন্দেহ ছিল। গোসল করানোর পরে দেখে ছাপটা নেই। তার কিছুদিন পরে সে বাচ্চাটি বাসার গেস্ট রুমে গিয়ে একা একা কার সাথে যেন
কি কথা বলছিল বাচ্চাটির মা দূর থেকে খেয়াল করছিল। আর যখন বাচ্চাটিকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলো, সে বাচ্চাটি বলে, মা, তুমি তো সবসময় আমার সাথে থাকো, তুমি কি দেখো না তুমি আসলে দৈত্যটা আমার উপর রাগ করে? এই কথা শুনে মায়ের সন্দেহ বেড়ে যায়। রোজার ঈদের আগের কথা, বাচ্চাটি টিভিতে কার্টুন দেখছিল। হঠাৎ এক কুৎসিত পশু আকৃতির কার্টুনকে দেখিয়ে বলল, মা, আমি যে তোমাকে এক দৈত্যের কথা বলছি না, সে কিন্তু ওর মতো। বাচ্চাটির মায়ের বুঝতে আর বাকি নেই যে কি হচ্ছে। সে পানি পড়া খাওয়ায়, বাচ্চাটিকে সোনার উপর পানি দিয়ে গোসল করায়, আর প্রতিদিন বাচ্চাটির নামাজি ব্যক্তি উনি প্রতিদিন এসে পুরো বাসা ঝাড়ফুঁক করে দিয়ে যায়। এখন ওইরকম সমস্যা হচ্ছে না। আমার এক খালা ধানমন্ডিতে থাকেন। উনি প্রায় খেয়াল করতেন বাসার জিনিস যত গুছিয়ে রাখুক না কেন, তা কে যেন নিয়ে যায়। সেই জিনিসপত্র সারা বাড়ি খুঁজে কোথাও পাওয়া যেত না। আবার দুদিন পর সে জায়গায় থাকতো অবস্থায় পাওয়া যেত যেখানে পূর্বের ন্যায় রাখা ছিল। একদিন খালা দেখলেন তার সামনে খাওয়ার প্লেট এমনভাবে নড়াচড়া করছে যেন নিচে কোনো ইঁদুর তা করছে, কিন্তু বাস্তবে তেমন কিছুই সেখানে ছিল না। কিছুদিন পর আমার খালাতো ভাইয়ের এক বন্ধু সেই বাসায় বেড়াতে এসে জানায় ওই ফ্ল্যাটে এক ঘর প্রহরী আছে, সে কোনো ক্ষতি করে না, বরং সে নাকি আমার খালাতো ভাইকে পাহারা দেয়। সে ঘর প্রহরী নাকি তাকে ফ্রিজের পেছনে তার প্রিয় খাবার মিষ্টি, আর সে লোক জানায় তারা যেন ফ্রিজে সবসময় মিষ্টি রাখে। আমরা এখানে অনেকগুলো ঘটনা একসাথে বলছি, এখন বলবো ঘটনা 3। আমরা প্রথম ঘটনা 1 যেটা ছিল সেটা ছোট বাচ্চার ছিল। ঘটনা যেটা 2 ছিল সেটা হচ্ছে যে এই যে মিষ্টি খাওয়ার যে কথা, ওটা। এক ঘটনা 3 নম্বর যাচ্ছি। আমার এক খালাতো বোন ময়মনসিংহ থাকে। সে এবং বাসার সবাই একটা বিষয় অনুভব করত, রাতে বিছানায় ঘুমাতে গেলে বাসায় জোরে জোরে হিল পরে হাঁটলে যে শব্দ হয়, সে শব্দ হতো। বিষয়টি আমি পরীক্ষা করতে গেলে আমি নিজেও তা শুনি। এক রাতে আমার ভাগ্নে যখন গভীর ঘুমে মগ্ন, তখন মাঝরাতে হঠাৎ তার ঘুম ভেঙে যায় এবং সে খেয়াল করে তার সামনে এক বুড়ি দাঁড়িয়ে আছে। সে জোরে চিৎকার করে তার মা বাবা রুমে চলে গিয়ে তাদের বিষয়টি জানায়। তার মা বাবা হুজুর নিয়ে বাসায় আসে। হুজুর জানায় বাড়িতে বা বাড়িঘরে প্রহরী আছে। ঘরে কোরআন তেলাওয়াত চালু রাখতে বললেন এবং মিলাদ পড়িয়ে চলে গেলেন। এরপর থেকে কোনো সমস্যা হয়নি। তো বুঝতে পারছি এখানে ঘরের প্রহরীগুলোর কথা বলা হচ্ছে। ঘরে যে প্রহরীরা থাকে, পুরা যারা আমাদেরকে বাঁচায় বেসিক্যালি, তাদের কথা বলা হয়েছে। ঘটনা 4। আমার বাসার এক ভাড়াটিয়ার ছেলে পরীক্ষায় খারাপ রেজাল্ট করে আত্মহত্যা করে। এই ঘটনার পরে দিনই ছেলের পরিবার গ্রামে চলে যায়। বাসায় তখন থাকতাম আমি, আম্মু আর কাজের বুয়া। রাতে যখন ঘুমাতে যেতাম আমরা তখন স্পষ্ট শুনতে পেতাম আমরা 3 জনে জোরে জোরে ঘরের দরজায় চিৎকারি লাগাবার শব্দ। বাসায় তো কেউ নেই, তাহলে কে করছে এই কাজ? এক রাতে কারেন্ট চলে গেলে আর তখনই বাসার ভেতরে বাসার হাঁড়ি পাতিলের শব্দ শোনা যেত। আমি আমার প্রতিবেশীদেরকে জানাই, তারাও এই অবস্থায় সে ঘরে যেতে ভয় পাচ্ছিল। যখন টর্চ লাইট জ্বালিয়ে রুমে প্রবেশ করে তখন দেখতে পাই সবাই যে হাঁড়ি পাতিলগুলো সব এলোপাতারি পড়ে আছে। আমাদের বাসার সামনে দিয়ে হাঁটতে অনেকে ভয় পেত। রাতে আর আমরা তো নিজেরা প্রতিদিন কত কিছু অনুভব করে যাচ্ছি। আমরা হুজুর ডেকে মিলাদ পড়াই, দোয়ার আয়োজন করি। যাওয়ার সময় হুজুর বলেন, আপনাদের বাসায়
কত যাওয়া আসা করেছি, কিন্তু আজকে কেমন জানি ভারী ভারী লাগছে। আমি মনে করেছিলাম বুতুরে বাড়ি মনে করে হয়তো ওই বাসা আর ভাড়া হবে না, কিন্তু 6-7 দিনের ভেতরে আল্লাহর রহমতে তবলিগওয়ালা এক যৌথ পরিবার আমাদের বাসা ভাড়া নিয়ে নেয়। তারা রোজ অনেকে আমল করতেন, সবাই নামাজি ছিলেন, যার কারণে আমাদের পরবর্তীতে আর কোনো সমস্যা হয়নি। তারা নামাজ, এখানে বেসিক্যালি যারা ইসলাম ধর্মে রয়েছেন তারা নামাজে বেসিক্যালি হচ্ছে যে প্রধান রক্ষা হিসেবে বলা যায়। আর যারা হিন্দু ধর্মের আছেন তারা হচ্ছে যে আমাদের একটা মন্ত্র রয়েছে, যে মন্ত্র পড়ে আমরা বেসিক্যালি হচ্ছে যে মৃত্যুঞ্জয় মন্ত্র বলা হয়, যেটা আমাদের হচ্ছে রক্ষা করে আর কি। তো এই ছিল আমাদের রহস্য মানবের গল্প, যেটা লাইভ 34 মিনিট থেকে 6 মিনিট মানে 40 মিনিটে আমরা শেষ করেছি। এখন আমরা আরেকটা গল্প বা আমরা আজকে 1 ঘন্টা লাইভ করে লাইভটা শেষ করব। তো আমরা নেক্সট গল্পতে চলে যাচ্ছি। তার আগে একটু আমাকে একটু আমাকে সময় দিন, যাতে করে আমি নেক্সট গল্পটা একটু দেখতে পারি আর কি। অবশ্যই যাদের এই গল্পগুলো ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানান। আপনারা কিন্তু কমেন্ট করছেন না, যার কারণে আসলে আশাহত হচ্ছি যে আসলে ভালো লাগছে কি, মানে গল্পগুলো কি আপনাদের ভালো লাগছে বা কেমন লাগছে এটা তো বুঝতে পারছি না। তো একটু আশা করি আপনারা যে কমেন্টে বলেন যে কেমন লাগছে, তাহলে আমার খুব ভালো লাগতো আর কি। আচ্ছা, আমরা নেক্সট গল্প যাচ্ছি। সে গল্প যাওয়ার আগে আমি একটু আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে রাখি, যাতে করে যারা ইউটিউবে অ্যাড হতে যাচ্ছেন, কারণ আমরা রিসেন্টলি হচ্ছে বিভিন্ন মানে ইউটিউব চ্যানেল নিয়ে বিভিন্ন কাজ করতে শুরু করব। তো আশা করছি সেই ইউটিউব চ্যানেলে আপনারা অনেক কিছু জানবেন যে আমরা কি করতে যাচ্ছি। সেজন্য আমরা এখানে হচ্ছে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা সবাই অ্যাড হয়ে যেতে পারেন পরে। কারণ হচ্ছে এখানে লাইভে আমরা একরকম গল্প বলবো এবং হচ্ছে ইউটিউবে আমরা আরেক রকম গল্প দিব আর কি। তো এটা হচ্ছে আমাদের নেক্সট কাজ, যে ইউটিউবে একরকম গল্প চলবে এবং লাইভ একরকম গল্প চলবে। তো আমরা ইউটিউবের ভিডিওগুলো এখানে শেয়ার করার ট্রাই করবো, বাট জানি না শেয়ার করা যাবে কিনা। যদি শেয়ার করা যায় তাহলে করবো, আদারওয়াইজ আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নেবেন আর কি ইউটিউবে গিয়ে। ওকে, ইউটিউব লিঙ্ক দিয়ে দিয়েছি, ইউটিউব লিঙ্কটা। যা অ্যাড হয়নি তারা অবশ্যই অ্যাড হয়ে নেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে করে আপনারা প্রতি উইকে এরকম গল্প পেয়ে থাকেন। এবং আমরা চেষ্টা করছি সামনে দিকে আমরা শর্ট হচ্ছে যে ওই যে শর্টস ভিডিও, যে রিলস ভিডিও যেগুলো আছে, ওই ভিডিও দিয়ে আমরা অ্যাম্বুলেন্সের রহস্য গল্পটি শেষ করার ট্রাই করব। দেখা যাক কী করা যায়। আমরা চেষ্টা করবো অ্যাম্বুলেন্সের রহস্য পুরোটা আমরা রিলসের মাধ্যমে শেষ করতে আর কি। এখন দেখি কি হয় না হয়। এখন শুরু করা যাক। এখন যে গল্পটি বলবো সেই গল্পটি লিখেছেন নাজমুন নাহার, সম্পূর্ণ বাস্তব ঘটনা। গল্পের নাম আকবর চাচা। তা আকবর চাচা নিয়ে আমরা গল্পটা শুরু করতে চাই, এবং গল্পটা শুরু করতে আমি গল্পের নাম এবং সময় লিখে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটা কত নম্বর গল্প এবং কতক্ষণে এই গল্পটা শুরু করতে। নাম হচ্ছে আকবর চাচা। সময় এখন হচ্ছে লাইভের সময় হচ্ছে যে 43 মিনিট। লাইভের সময় 44 মিনিট। ওকে, শুরু করা যাক। আকবর চাচা বরাবরই একজন খুব সাহসী মানুষ। জিন, পরি, ভূত, প্রেত কোনো কিছুই ভয় পান না। এমনকি খালি হাতে সাপও তিনি ধরতে জানতেন। আমার দেখা তার মতো এমন সাহসী মানুষ আমি আমার জীবনে একটাও দেখিনি। তার জীবনে ঘটা কিছু ভৌতিক ঘটনা শুনবো আজ। তাদের বাড়িটা খুব একটা লোকালয়ের মধ্যবর্তী না, লোকালয় থেকে খানিকটা দূরে, ঝোপঝাড় ভরা বাগানের ভেতর। আশেপাশে ঘর বাড়ি নাই। একা এক বাড়ি। রাতে কেন দিনের বেলাও কেমন যেন গা ছমছম করা পরিবেশ।
দূরে একটা বাগান আছে, খুব একটা দূরে না, বলতে গেলে কাছে। বাগানটা লোক বুকে পেতনির বাগান নামে খুব খ্যাতিমান। শুনেছি ওই বাগানে নাকি মানুষ প্রায়শ একটা লাল কাপড় পরা লম্বা চুলে একটা মেয়ে দেখতে পেতেন। অনেকের চোখেই নাকি ধরা পড়েছে। আকবর চাচার বাবা নাকি সাহস করে দেখতে গিয়েছিলেন সে মেয়েটির মুখটা কেমন দেখতে। তাহলে শুনুন তাহলে সেই ঘটনা। একদিন রাতে আকবর চাচার বাবা ঘরের বাহিরে বের হলো বাথরুমে যাওয়ার জন্য। গ্রামের বাড়ি তো, তাই ঘরের বাহিরে কাঁচা বাথরুম। তো বাথরুমে থেকে ফেরার সময় দূরে সে বাগানটাতে সে কিছু একটা লক্ষ্য করলেন। হ্যাঁ, এটা আসলে আমাদের পেজের লাইভ, সরি ফর ইন্টারাপ্ট। আমি লাইভে চলে যাচ্ছি, আমি আসলে এখন আনসার দিব না, গল্পটা শেষ করে আনসার দিচ্ছি আপনাদেরকে। তো বাথরুম থেকে ফেরার সময় দূরে সেই বাগানটাতে কিছু লক্ষ্য করলেন। কৌতূহল নিয়ে কাউকে ডাক না দিয়ে তিনি একা একা হাঁটতে লাগলো সেদিকে। গভীর রাত, চারিদিকে শুনশান নিস্তব্ধ। হাতের টর্চ লাইট জ্বালিয়ে হাঁটতে লাগলো। কিছু দূর গিয়ে দেখলো একটা ছাতিম গাছ, যেখানে লাল কাপড় পরা একটা মেয়েরূপী কেউ একজন রয়েছে। তার লম্বা চুলগুলো ছেড়ে উল্টো হয়ে ঝুলে আছে। যেহেতু সে লোকমুখে বহুবার শুনেছে যে ওইখানে নাকি একটা পেতনি আছে, তাই সে সাহস করে কাছে গেল দেখার জন্য। কিছুটা কাছে যেতেই হঠাৎ করে সে লাল কাপড় পরা মেয়েরূপী নিজের শুধু মাথাটা শরীরের ছাড়ায় পেছনে ঘুরিয়ে দিয়ে পৈশাচিক এক অট্টহাসি মেতে উঠল। তার লম্বা লম্বা তীক্ষ্ণ ধারালো দাঁত, বিদঘুটে ভয়ঙ্কর চেহারা আর এমন পাগলের মতো হাসি দেখে আকবর চাচার বাবা ওইখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। পরদিন সকালে তাকে সবাই ওই গাছতলায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে সবাই তাকে তুলে এনে ঘরে নিয়ে এলো। জ্ঞান ফেরার পর তার মুখ থেকে সবাই ঘটনাটি জানতে পারে। তবে এর থেকেও আরো আশ্চর্য বিষয় হলো, তার ঠিক 2 বছর মাথায় তার লাশ ওই বাগানে ওই গাছের কাতেই গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। মানে আপনি বুঝতে পারছেন, এখানে ঘটনাটা কি ছিল? ঘটনাটা ছিল যে যে মেয়েটাকে আমার চাচার বাবা দেখেছিলেন, সে মেয়েটাকে দেখার পর তার ঠিক 2 বছর পর সেখানে তার লাশটি উদ্ধার করে, চাচার বাবার লাশটি ওখানে উদ্ধার করে। কেন আসলে জানা নেই। সবাই বলে সে নাকি আত্মহত্যা করেছে, তবে সত্য কিনা তা আজও অজানা। এবার আসি একবার চাচার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে। একবার চাচা একটু বেপরোয়া টাইপের লোক, রাত বিরাতে একা একা চলাফেরা করে, অনেক রাত করে বাড়ি ফেরা, আবার রাতের বেলায় হুট করে কাউকে না বলে এদিক ওদিক বেরিয়ে যাওয়া তা নিত্যদিনের অভ্যাস। তো একদিন সন্ধ্যাবেলায় মাঠ থেকে বাড়ি ফিরছিলেন, হঠাৎ আবিষ্কার করলেন তার থেকে হাত 10 দূরে একটা কালো মেঘের ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের মতো কিছু একটা ঘুরপাক খেতে খেতে তার দিকে আসছে, ক্রমশ আসছে। কোথাও বাতাস নেই, এমনকি তার মাথার উপর আকাশটা একদম পরিষ্কার। সে কিছু একটা আন্দাজ করতে পেরে তার এক পাও এগিয়ে যায়নি, বরং দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ দেখে অন্য পথ ধরলেন। আর একদিন অনেক রাতে বাহিরে বের হলো সিগারেট খেতে। হঠাৎ উঠানের উপর একটা মানুষের প্রতিমূর্তি দেখতে পেল, অন্ধকারে স্পষ্ট না, তাও কাউসার নামের একজন প্রতিবেশীকে আন্দাজ করে ডাকতে লাগলো। লোকটা কোনো উত্তর দিল না।
বাহিরে অজর ঝুম বৃষ্টি। আকবর চাচা আবার ডাক দিল, কাউসার, এ বেটা কিরে? কোনো উত্তর আসলো না, বরং নিশ্চুপ লোকটা হাঁটতে লাগলো। আকবর চাচা এবার থেমে গেল। এতক্ষণে তার বুঝতে আর বাকি রইল না যে উনি কাউসার মিঞ্জানা, উনি অন্য কেউ। লুঙ্গির কোষ থেকে সিগারেটটা বের করে ধরালো। সাথে সাথে লোকটা পিছন দিকে না ফিরে ওখানেই বসে বলতে লাগলো, তুই বিড়ি ধরালি কেন? ওই, তুই বিড়ি ধরালি কেন? আজকে তোরে এইখানে পুইত্তা ফেলাম। বলতে বলতে হাওয়ায় মিলে গেল। আকবর চাচা হাসলো, তারপর গুটি গুটি পায়ে বাড়ি ফিরে এলো। তাহলে বুঝতে পেরেছেন ঘটনাটি কি ছিল। এই ছিল ঘটনা। সুমাইয়া নদী ফার্স্ট টাইম শুনো। আপু, এখন লাস্টের যে ঘটনাগুলো বললাম সেগুলো কি ক্লিয়ার ছিল? একটু জানাবেন, কারণ হচ্ছে যে আমার কি সাউন্ডের কোনো প্রবলেম, মানে সাউন্ড কি বেশি হয়ে যাচ্ছে এমন কিছু একটু জানাবেন, কারণ হচ্ছে যে সাউন্ড মনে হয় আজকে একটু বেশি দিয়ে দিচ্ছে। একটু জানাবেন, সুমাইয়া নদী যদি থাকেন একটু জানাবেন যে সাউন্ড কি সমস্যা করতেছে, নাকি কথাগুলো একটু কম বোঝা যাচ্ছে এমন কিছু। এই ছিল আজকের ঘটনা, যে ঘটনাটা ছিল আকবর চাচাকে নিয়ে ঘটনা। সুমাইয়া আপু একটু জানাবেন এখন ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আর একটু ঠান্ডা মাথায় বলবেন। আচ্ছা, আমি এখন একটু আমাকে বলেন, মানে জিনিসটা কি এভাবে করে বলবো, মানে আমি এখন শোনাচ্ছি, একটু দেখেন, কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লেগেছে আজকের গল্প। তো সুমাইয়া আপু, এভাবে বললে তো হবে নাকি? মানে আমি বলতে চাচ্ছি লাইভ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আর এটা আসতে বলবো, সমস্যা নেই। প্রথমত হচ্ছে যে তাড়াতাড়ি বলার একটা রিজন, সেটা হচ্ছে যে আমরা চিটাঙের মানুষ, একটু কথাগুলো খুবই স্পিডে কথা বলি আর কি, সেজন্য একটু তাড়াতাড়ি চলে আসে আর কি, সেজন্যই। আচ্ছা, সমস্যা নেই, ট্রাই করতেছি। ধন্যবাদ আমাদের সাথে জয়েন হওয়ার জন্য আপু। এখন আমরা আরেকটি গল্পতে চলে যাব, যে গল্পটি আমাদের লিখেছেন ফারিয়া রহমান। তিনি এই গল্পটা লিখেছেন সম্পূর্ণ বাস্তব ঘটনা, এবং গল্পের নাম দিয়েছেন অদ্ভুতম। এখন দেখা যাক। আচ্ছা, মেম্বার এনে ঘটনা লাইভ করবো, সমস্যা নেই, কিন্তু আপু এখন সবার মনে করেন ভার্সিটিতে পরীক্ষা চলছে, সে কারণে আসলে মেম্বার আনাটা অনেক টাফ হয়ে যায় আর কি, কারণ সবার ভার্সিটিতে পরীক্ষা এবং এগুলোর জন্যই। সমস্যা নেই, আমরা ট্রাই করবো, আমরা আসলে ট্রাই করছি এখনো। আর এখানে আরও যারা যারা ম্যানেজার ছিলেন বা অ্যাডমিন ছিলেন তারা আসলে কেউ নেই, আমি একমাত্র আছি তাদের, সেই জন্য আমি নিজেই গল্প বলা শুরু করেছি। নাহলে আমি এই গল্পগুলো হচ্ছে আগে রেকর্ড করে দিতাম আর কি। রেকর্ড করে দেওয়ার সময় আমি আস্তে ধীরে বলা যায়, কিন্তু এখন লাইভে তো সময় তো তাড়াহুড়ো বা তাড়াতাড়ি চলে যাচ্ছে, সেজন্য আমার গল্প বলে শেষ করতে হবে, সেজন্য আসলে তাড়াহুড়ো হয়ে যাচ্ছে গল্প বলাতে। সমস্যা নেই, এখন এর পরে যে গল্পটা হবে সেটা ভালো হবে আশা করছি। গল্পটার নাম হচ্ছে অদ্ভুতম, লিখেছেন ফারিয়া রহমান। আমরা লাইভের সময়, লাইভের ঠিক 54 মিনিটে গল্পটি শুরু করব। ওকে, তাহলে গল্প শুরু করা যাক। এটা অনেক বড় গল্প দেখতে পাচ্ছি আমি। রাত 9:45। পূর্ণিমার চাঁদের আলোর ঝলসানিতে ঝলমল করছে পুরো গ্রাম। চারপাশে জোনাক পোকার সমাহার। অদূরে কোনো বাঁশবাগান হতে ভেসে আসা ঝিঝি পোকার শব্দ। ফসলের মাঠে থাকা শেয়ালের আত্মচিৎকার। নিস্তব্ধ গাছপালা, সব মিলিয়ে এক রহস্যময় গ্রামের প্রতিচ্ছবি যেন। সারা গ্রামে 2 ঘন্টা যাবৎ বিদ্যুৎ নেই।
সারা গ্রামে 2 ঘন্টা যাবৎ বিদ্যুৎ নেই। পল্লী বিদ্যুৎ হওয়াতে এই এক ঝামেলা, বিদ্যুৎ পাওয়াই যায় না বা পাওয়া সহজ না। এমন অসহ্যকর তিক্ত গরমে ঘরে বসে থাকার মতো উপায়ও নেই। তাই সপরিবারে মিলে গল্পের আসর জমালাম খোলা আকাশের নিচে, উঠানের ঠিক মাঝখানে। সবার মাঝে 2-1 জন তালপাতার হাত পাকা দিয়ে বাতাস করে যাচ্ছে যথারীতি। গরমকে হার মানানোর প্রচেষ্টা মাত্র। ছোট ছোট বাচ্চারা উঠোনের চারপাশে নিজেদের মতো দৌড়াদৌড়িতে ব্যস্ত। বাকি সদস্যরা নানান ধরনের গল্প গুজবে মেতে আছেন। প্রতি বছর 2 ঈদের সময় আমরা সপরিবারের গ্রামে চলে আসি। গ্রামের বাড়িতে দাদা আর দাদু থাকে কেবল। ব্যবসা বাণিজ্য এবং ছেলে মেয়েদের পড়ালেখার উদ্দেশ্যে শহরে আসা অনেক আগেই। দাদাই মূলত এখন বাড়িটার দেখাশোনা করেন। পূর্বে বড় বাবাও ছিলেন। বড় বাবা মারা গিয়েছেন প্রায় 6-7 মাস হলো। সবাই নিজেদের মতো গল্প গুজব করেই চলছে। এমন সময় বাড়ির এক সাইডে থাকা বড়ই গাছ থেকে এক বিশাল আকারের ঢাল দুমড়ে মুচড়ে ভেঙে পড়ে বাড়ির চালে। বেশ জোরে সোরে প্রতিধ্বনি তুলল। দাদা টর্চ লাইট দিয়ে বড়ই গাছটা ঠিকমতো পর্যবেক্ষণ করতে লাগলো। মা তৎক্ষণাৎ বলে উঠল, বাতাস এর ছিটে ফেটেও নাই, অথচ ঢাল ভেঙে পড়লো কিভাবে? গাছটা তো ঠিকই ছিল, গাছের ডালপালাগুলো তো কোথাও বিন্দুমাত্র ভাঙা নাই। হঠাৎ এমন আকস্মিক কাণ্ডে সবাই ভয় পেয়ে গেল। দাদা আর দাদুর মাঝে কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না, যেন তারা পূর্বে মুহূর্তে হইতে অবগত ছিলেন এমন ঘটনার সম্মুখীন হবেন। উঠোনের এক কোণ থেকে একটা বিবস্ত্র শিশু বাচ্চাকে জঙ্গলের দিকে দৌড়াতে দেখলাম তৎক্ষণাৎ। ওই মহল্লায় কোনো বাচ্চা নাই এটা। তবে কি, ভয়ে ভয়ে শরীর থেকে অঝোর ঘাম ঝরতে থাকলো। তবুও কাউকে কিছু বুঝতে দিলাম না বা কাউকে কিছু বললাম না। চুপচাপ গিয়ে সবার মাঝে ঠাঁই নিলাম। এদিক ওদিক না তাকিয়ে সবার মুখমণ্ডলে ভয়ের প্রলেপ দেখে দাদা বললেন, ভয় পাওয়ার কিছু নেই, এমনে তো আমাদের সাথে প্রতিদিনই হয়, আমরা তো ভয় পাই না। মৃদু একটা হাসি দিল। এত ভয় পেলে কি হবে বলো তো? পিন পতনে নীরবতায় কেটে গেল মিনিট 10 সময়। হঠাৎ করে মায়ের শরীরে উঠোনে থাকা জলপাই গাছের উপর থেকে কে যেন ঢিল ছুড়ল। মা ভয় পাওয়া কণ্ঠে কাঁপা কাঁপা গলায় যখনই কিছু বলতে যাবে, দাদা ইশারা দিয়ে থামিয়ে দিলেন। সবার নীরবতা ভঙ্গ করে দাদা বলে উঠলেন, চলো আজ তবে এক অদ্ভুত মানবের গল্প শোনা যাক। শুনবে তো? তোমরা আগ্রহ দেখালে তবেই বলবো। দাদা বলে ফেলো না, তুমি বহুদিন ধরে যাবৎ কোনো গল্প শোনাও না। আমি অভিমানের স্বরে বললাম। সবাই একটু হতবিম্ব হলো দাদার এমন কথাবার্তা শুনে। তবে সবাই ভীষণ আগ্রহী গল্প শোনার জন্য। সিলেট থেকে আনা মস্ত বড় একটা শীতল পাটিতে সবাই গোলাকার হয়ে বসলাম। বাচ্চাগুলো দৌড়ে এসে ঠাঁই নিল দাদুর কোলে। দাদা অল্প সময় চুপ থাকার পর বলতে শুরু করলেন, সময়টা 1927 সাল, সাহেবগাছারি গ্রাম। বৈশাখ মাসের মাঝের কোনো একদিন জন্ম হয় এক ছোট্ট শিশু। ওই দিন ছিল ঝড়ের রাত। ঝড় শেষ, প্রবল হাওয়ার গতিবেগে বাসের ভেতরে তৈরি চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া ছোট্ট ঘরটায় পড়ে থাকেন 2 জন। তাল সুপারি গাছের তৈরি বিছানায়
নিচে গুটিসুটি মেরে মা আগলে রেখেছে শিশুকে। কি নিদারুণ দৃশ্য! দুজনেই জীবিত। দিন যায়, ছেলেটি বড় হতে থাকে। বছর যখন 7 কিংবা 8 হবে, তখন তার মাঝে বেশ পরিবর্তন লক্ষ্য করা যায়। হঠাৎ একদিন পাটের বস্তা গায়ে জড়িয়ে বেরিয়ে পড়ে অজানা গন্তব্যে। সে যে গেল আর বাড়ি ফেরেনি। পাটের বস্তা গায়ে জড়ানো অবস্থায় ঘুরে বেড়ালো বহু জায়গা। এক পাটের বস্তাতে কেটে যায় বহু বৎসর। কখন যে খাওয়া দাওয়া গোসল করত তা কখনোই কারো চোখে পড়েনি। অথচ ঠিক তখনই সে আল্লাহর ইবাদত করতে পাক পবিত্রতা সহিত এক পর্যায়ে তাকে পাগল বলে সম্বোধন করতে থাকলো সবাই। সাহেব গাছারি গ্রাম বসবাস করত। আয়ুব নামের এক বৃদ্ধ কৃষক। তাকে হঠাৎ একদিন স্বপ্ন দেখানো হলো তার বাড়িতে এক পাগল আসবে, আর সে পাগলের সাথে তার কনিষ্ঠ কন্যার বিয়ে দিতে হবে। সে স্বপ্নে কথাও দিয়েছ পাগলের সাথে তার মেয়ের বিয়ে হবে। ভোর সকালে ঘুম থেকে উঠার পর বেহুদা স্বপ্ন ভেবে নিয়ে অযথা মাথা ঘামানোর প্রয়োজন বোধ করলেন না। কিন্তু না, সেদিন বিকালের পাটের বস্তা গায়ে জড়ানো, মাথায় চুল লম্বা লম্বা পেঁচানো, অদ্ভুত দেখতে এক লোকটা আস্তে আস্তে ক্রমশ এগিয়ে আসতে থাকলো আয়ুব আলীর বাড়ির দিকে। সবার চোখ পড়ল বিষয়টা। আয়ুব আলী কিছুটা হকচকিত হয়ে গেল। মুহূর্তের মধ্যে স্বপ্নের কথা মনে পড়ে গেল। স্বপ্নের কথা সবাইকে বলার পর তার মেয়ে সায়ারা বানু কিছুতে রাজি হচ্ছিল না বিয়েতে। কোনো মতে সায়ারা বানু ওই পাগল লোককে বিয়ে করবে না। আয়ুব আলী যেহেতু কথা দিয়েছে, সেহেতু সে কথা রাখবেই। সাহেরা অবাধ্য হলেও সন্ধ্যা রাতে বিয়ের আয়োজন করা হলো। আয়ুব আলীর মেয়ে সাহেরা বানুকে সজ্জায়িত করা হলো লাল বেনারসি শাড়ি দিয়ে। সন্ধ্যায় বিয়ে সম্পূর্ণ হলো। সায়নারা বানু আর পাটের বস্তা গায়ে জড়ানো পাগলের মানে রহিম আলমগীর বিয়ে শেষ হতে কোথায় যেন চলে গেল। মধ্যরাত। সায়রা বানুকে মাটির একটা ঘরে থাকতে দেওয়া হয়েছে। কুপি বাতি দীপ দীপ করে জ্বলছে। কুপি বাতির তেল ফুরিয়ে আলো নিভে যাওয়ার উপক্রম। বেশ কিছু সময় পর দরজায় টক টক শব্দ। দরজা খুলে এক পা ঘরে দিতে ঘর খানিকটা আলোকিত হলো। দ্বিতীয় পা দেওয়ার পর আরেকটু যখন ঘরে সম্পূর্ণ প্রবেশ করলো, তখন পুরো ঘর উজ্জ্বল এক আলো দ্বারা আলোকিত হয়ে উঠল। ঘরে প্রবেশ করলো সাদা পাঞ্জাবি গায়ে জড়ানো এক সুদর্শন পুরুষ। সায়রা বানু নিশ্চুপ হয়ে শুধু অবলোকন করে গেল তৎক্ষণাৎ ঘটে যাওয়া দৃশ্য। সকালে সায়রা বানু সুন্দরভাবে নিজের মতো সকল কাজ করতে লাগলো। তাকে দেখে যেন মনে হলো না গতকাল যে কিছু ঘটেছিল। কোন এক পাগলের সাথে তার অনিচ্ছা সত্ত্বেও বিয়ের বন্ধনে আবদ্ধ হতে হয়েছিল। সায়রা বানু মধ্যাহ্ন আহার সময় সকলের উদ্দেশ্যে বললেন, আমি ভাগ্য করে এমন একজন স্বামী পেয়েছি যার মাঝে হাজারো গুণ শক্তি বিদ্যমান। আমরা যারা ওনাকে পাগল মনে করছি তারা আসলে ভুলের জগতে আছি। তিনি একজন সুস্থ মানুষ। তিনি ছোটবেলায় এমন এক স্বপ্ন দেখেছিলেন যে কারণবশত এরপর নিজ বাড়ি ত্যাগ করে সন্ন্যাসীর মতো দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো শুরু করেন। তিনি পাটের বস্তা নিজেকে আবৃত করে রেখেছিলেন একটানা 13 বৎসর। তিনি কখনো অনাহারে থাকেননি। ওনার সাথে বেশ কিছু জিন আছে। জিনরাই ওনাকে খাবার দিতেন। প্রতিদিন একটা নির্দিষ্ট স্থানে থাকতেন তিনি এলাকায় এলাকায় ঘুরে গরিব দুঃখীদের অপ্রকাশ্য সহায়তায় হাত বাড়িয়ে দিতেন। সবার মনে নানান ধরনের প্রশ্ন জাগতে লাগলো। আসলে কি
ঘটনা কি সত্য? এমনও কি হয়? বিয়ের কয়েকদিন পরে সবাই বুঝতে সক্ষম হলো ঘটনাক্রম সম্পূর্ণ রূপে সত্যি। রহিম রহিম আলমগীরের কবিরাজি চিকিৎসায় ছিলেন একজন দক্ষ মানব। তার সকল কাজই সফল হতো, মানুষ অনেক উপকারও পেত। তার সাথে থাকা জিন কাজগুলো করে দিত সম্ভব হতো। রহিম আলমগীর উদ্দেশ্যে তার বাড়িতে কেউ গেলে তাকে কখনোই পাওয়া যেত না, রূপ বদল করে ফেলত। উদ্দেশ্যবিহীন গেলে তবে তাকে পাওয়া যেত। তার দ্বারা অনেক মানুষ উপকৃত হয়েছে। অসহায় মানুষদের পরম বন্ধু ছিলেন রহিম আলমগীর। রহিম আলমগীরের মৃত্যুর পর এখন তার শিষ্য এরকান সাহেব এইসব কাজ করেন। রহিম আলমগীরের নামে একটা মাজারও স্থাপন করা হয়েছে শম্ভুগঞ্জে সাহেব গাছারি গ্রামে। জানি না শম্ভুগঞ্জে গাছারি গ্রামে কেউ আছেন কিনা। এটা শম্ভুগঞ্জে সাহেব গাছারি গ্রামে অবস্থিত। দাদার কণ্ঠস্বর খানিকটা বারে হয়ে এলো, নয়নে অশ্রু জমাটবদ্ধ হয়ে কপাল ভেদ করে অঝরে গড়িয়ে পড়ছে পানি। দাদার কন্দনরত মুষ্টিত দিকে আমরা সবাই তাকিয়ে আছি আনমনে। দাদা এখনো কান্না করছে। এই বৃদ্ধ বয়সে এসেও নিজের বাবার কথা মনে করে তিনি কান্না করছেন। একটু আজব বটেই। আমরা জানতাম শুধু বড় বাবা একজন ভালো কবিরাজ ছিলেন, ব্যাস এতটুকুই। অজানা কিছু কথা অতঃপর আমরা সবাই জানতে পারলাম এই যে অদ্ভুত এক মানবের কথা আর তার রহস্যময় অতীতের কথা। দাদু কিছুক্ষণ স্থির থাকার পর বললেন, আমার বাপজানের সাথে থাকা জিনগুলো এখনো এই বাড়ির আশেপাশেই আছে। আমাদের বাড়ি দেখাশোনা করে, মাঝে মধ্যে ভয় দেখায়, তবে কারো কোনো ক্ষতি করে না। ভয় পাওয়ার কোনো কারণ নেই। তখনই বিদ্যুৎ চলে এসেছে। অনেক রাত হলো, যাও সবাই নিজ নিজ ঘরে গিয়ে আইতুল কুরসি পরে ঘুমিয়ে পড়ো। এই ছিল রহিম আলমগীর বা আমার দাদুর বাবার গল্প, যাকে আমরা বড় বাবা হিসেবে আখ্যায়িত করতাম। এই জন্য এই নামটা হচ্ছে অদ্ভুতাম, যেটা সম্পূর্ণ বাস্তব গল্পে উদাহরণ। আশা করছি গল্পটা সবার ভালো লেগেছে এবং অনেক বড় গল্পই এই গল্পটি ছিল। তো এখন আমরা কমেন্ট বক্সে চলে যাব, কারণ কমেন্টে হয়তো অনেকে কমেন্ট করেছেন। আচ্ছা, গল্পটি কেমন লেগেছে জানাবেন। সুমাইয়া আপু যদি থেকে থাকেন অবশ্যই জানাবেন, মানে এখন গল্প পড়াটি ঠিক ছিল কিনা বা আর কি কি ইমপ্রুভমেন্ট করা দরকার এটা একটু জানাবেন আপু। সুমাইয়া আপু আমাদের লিখেছেন, আমাদের এখানে একটা চালতা গাছ ছিল, যেই সে রাস্তা দিয়ে যেত চালতা ছুঁড়ে দিত। তো এলাকার ছোট্ট বাচ্চারা ইচ্ছা করে ওই গাছের পাশে দাঁড়াতো আর চালতা ছুঁড়ে দিত। এক পিচ্চি প্রায় আধা কেজি চালতা নিয়ে এসেছে কুড়িয়ে। ঘটনা শুনে মনে পড়ল বেশি দিনের কথা নয়, 1-1.5 বছর আগের ওইখানে ওই দিকে দিনের বেলায় দেখতে পাই। বা সুমাইয়া আপু, আপনি ভালো গল্পই লিখেছেন, ধন্যবাদ। আপনার এই গল্পের সাথে আমাদের মোটামুটি আজকে এখন যে গল্পটি ছিল সে গল্পটি মিলে গিয়েছে, মিল পেয়েছি। জলপাই ছুঁড়ে মারা আর কি। যারা এর আগের গল্পটি শুনেননি অবশ্যই শুনে নেবেন, গল্পটি খুবই ভালো ছিল। গল্পটির সময়সীমা ছিল যে আপনার 10 মিনিটের মতোই। তো গল্পগুলো শুনে আমাকে জানাবেন কেমন লেগেছে। আর সুমাইয়া আপু যদি থেকে থাকেন একটু জানাবেন আমার এই অদ্ভুতাম গল্পটি কেমন লেগেছে। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। আমরা আজকে এখানে শেষ করব। আসলে এখানে আজকে আমরা শেষ করব, আমার কাছে বেশ কিছু ঘটনা আছে। আচ্ছা আপু, তাহলে আপনি একদিন আমাদের সাথে তাহলে লাইভে অ্যাড হবেন কিনা জানান। যদি আপনি আমাদের সাথে লাইভে অ্যাড হন তাহলে আমরা অবশ্যই আপনাকে লাইভে অ্যাড করে নিব। তো আপনি আমার সাথে আমাদেরকে একটু ইনবক্স করবেন, যাতে আপনি লাইভে ঘটনাগুলো আমাদেরকে বলতে পারেন। এখন এটা আপনার ইচ্ছা, আপনি লাইভে আমাদেরকে বলবেন কি না। আমি জোর করব না, কিন্তু হচ্ছে যে আমাদের লাইভে
এসে বলার জন্য অনুরোধ করবো আর কি। যারা যারা চান লাইভে এসে আমাদের সাথে বলতে পারবেন আপনার ঘটনাগুলো, অবশ্যই লাইভে বলার জন্য আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো বলার জন্য। তো সুমাইয়া আপু, আপনাকে আমি হয়তো জানাবো যে আপনি কেমনে কি করবেন। তো এই ছিল আজকের গল্প, আমরা আজকে এখানে শেষ করব। আশা করছি সবার গল্পগুলো ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, এবং অনেক অনেক ধন্যবাদ সবাই আমাদেরকে এত সাপোর্ট করছেন, যাতে করে অনেক বেশি ভালো লাগছে। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানান, তাহলে সেই প্রশ্নের উত্তর দিয়ে আজকে আমরা চলে যাব আর কি। কারো কি কোনো কি প্রশ্ন আছে, বা গল্প কোনটা ভালো লেগেছে সবাই শুনে আমাকে জানাবেন, সেই গল্পগুলো কেমন ছিল। আজকে ছেলে এতটুকুই, আমরা আজকে এখানে লাইভ শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন। আর গল্প লিখে পাঠাতে চাইলে লিখে পাঠাতে পারবেন, অথবা ভয়েস রেকর্ড করে পাঠাতে পারবেন, যাতে করে আমরা ভয়েস রেকর্ডটা বা আমরা লাইভে সেটা কভার করতে পারি। এবং যারা লাইভে এসে গল্প বলতে চান তারাও বলবেন, যাতে করে লাইভে ঘটনাগুলো বলতে পারেন আর কি। তো এই ছিল আজকের ঘটনা। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন নেক্সট গল্পে। শ্মশানের গল্প বলবেন আপু? শ্মশানের গল্প একটা বলা হয়েছে, আশা করছি ওই যে বাবা আমি এখানে, ওইটা ছিল শ্মশানের গল্প। তাও দাঁড়ান, আমার এখানে কোনো শ্মশানের গল্প আছে কিনা আমি দেখে আপনাকে জানাচ্ছি। আমি জানি না শ্মশানের গল্প আছে কিনা, তো আমি দেখে জানাচ্ছি। কারণ হচ্ছে আমি গল্পগুলো এখনো নিজেই পড়ে উঠতে পারিনি, এতগুলো গল্প আসলে। না, আজকে আসলে শ্মশানের গল্প নেই, অন্য একদিন তাহলে শ্মশানের গল্পটা নিয়ে আসবো। আমরা হচ্ছে প্রতি শনিবার আপু করে থাকি লাইভ আর কি। তো এটা হচ্ছে বেসিক্যালি প্রতি শনিবার আমরা করে থাকি। সমস্যা না, অন্য কোনো দিন শ্মশানের গল্প নিয়ে বলবো। শ্মশানে আমার সাথে ঘটে যাওয়া কিছু গল্প আছে, হয়তো আপনি যখন লাইভে আসবেন আমার সাথে, তখন আমি আমার গল্পগুলো বললাম। আমারও কিছু গল্প রয়ে গিয়েছে, এমন গল্প যেগুলো হচ্ছে আমার সাথে প্রতিনিয়ত হয়ে থাকে আর কি। তো আপনি যেদিন আসবেন আমাকে জানাবেন লাইভে, তাহলে আমি আমার গল্পগুলো আপনাকে বলবো করে শোনাবো। সমস্যা নেই, আমার নিজের এক্সপিরিয়েন্স করা অনেক গল্প রয়েছে। যদি আপনি চান তাহলে আমি অবশ্যই বলতে পারি। কারণ হচ্ছে যে এখন, আর হ্যাঁ, আপনার যদি কোনো ধরনের শুনতে চাই, তাহলে একদিন আপনিও লাইভ কোন দিন, মানে দিনটা কোন দিন আপনি আসবেন লাইভে আমাকে বলুন, তাহলে সেই দিন আমি নিজেও বলবো, আপনিও বলবেন। একদিন তাহলে আপনার সাথে লাইভেই বলবো, সমস্যা নেই, টেনশন নিয়েন না, এই আর কি। তো এই ছিল আজকে, আমরা এতটুকু এপিসোড শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই এপিসোডটা বেসিক্যালি হচ্ছে যে ইউটিউবে পোস্ট করে দিব আজকে রাতের মধ্যে। হ্যাঁ, ইনবক্সে নক করবেন। তো আমরা আজকে এখানে হচ্ছে যেদিন আসবো, আচ্ছা আপু যেদিন আসবেন তার 2-3 দিন আগে বলে দিবেন, তাহলে হচ্ছে আমরা ওইভাবে করে সেট আপ করবো। তার কিছুদিন আগে বলে দিন। ওকে, আর কারো কমেন্ট? আচ্ছা, তাহলে আজকে এখানেই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।